দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। আমরা জানি যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আগামীকাল বিকেল 4টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজকে রাত 9টার দিকে শাহবাগে তারা এই ঘোষণাটি দিয়েছে। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম তিনি এই ঘোষণাটি দিয়েছেন এবং আমরা জানি যে এই নিয়ে গত কয়েকদিনই তারা বাংলা ব্লকের নামে একটি আন্দোলন করছে এবং আজকে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি আমরা একটা অবস্থান দেখেছি। তো সব মিলিয়ে এদিকে আপিল বিভাগের রায়ে আপাতত কোটা প্রয়োগ না করার কথা বলা হলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে যারা রয়েছে তাদের এক ধরনের বক্তব্য আজকে আমরা শুনতে পেয়েছি যে এটিকে আসলে এখন তারা কঠোর কর্মসূচির দিকে যাবে। রাজনৈতিক বিভিন্ন দলের দিক থেকেও আমরা বক্তব্য দেখেছি, আইনজীবীদের দিক থেকেও বক্তব্য দেখেছি। তো আজকের আলোচনাটি দর্শক মূলত আমরা সেটি নিয়ে করতে চাই। স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত আছেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মফিজুর রহমান, আমাদের সঙ্গে জুমে যুক্ত হয়েছেন উপদেষ্টা সম্পাদক সমকালের আবু সাইদ খান। আমরা প্রথমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মফিজুর রহমান আপনার কাছে আসতে চাই এবং আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। বিগত কয়েকদিন ধরেই বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের যে ব্যানারে যে আন্দোলনটি করছে, বিশেষ করে আদালতের রায়ের পরেও তারা বলছে যে তারা আসলে এক দফা দাবিতে অনড়। তারা সরকারের দিক থেকেই একটি ঘোষণা চায় বা যেরকম আগামীকালকেও তারা আন্দোলনের ডাক এবং কর্মসূচি দিয়ে রেখেছে। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? না, এটা তো আমরা লক্ষ্য করছি যে বেশ আপনার কয়েকদিন যাবতীয় আন্দোলন চলছে। এখন একটা বিষয় দেখেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ কোটা পরিপত্র যেটি বাতিল করেছে মহামান্য হাইকোর্ট, সেটি যেন বহাল রাখা হয়, সেই জন্যই তো তাদের অবস্থানটি ছিল। তো আমরা ইতিমধ্যে যেই ঘটনাগুলো যেভাবে ঘটেছে এগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখি এক ধরনের একটা কনসেনসাস কিন্তু ডেভেলপ করেছে। সেই কনসেনসাসটা হচ্ছে এই যে যখন এটা মহামান্য হাইকোর্ট বাতিল করার পরে কিন্তু আমরা দেখেছি যে সরকার পক্ষের আইনজীবী যারা আছেন তারা কিন্তু সেটা আবার ওখানে পার্সু করেছেন অ্যাপিলেট ডিভিশনে। তো তখন অন্যান্য ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সরকারেরও যারা দায়িত্বশীল আছেন, তারা কিন্তু বলেছে যে সরকারের অবস্থানটি তো হচ্ছে এই যে আমরা তো আমাদের একটা পলিসি ডিসিশন আছে, বরং আমাদের পলিসি ডিসিশনটা যে মহামান্য হাইকোর্ট করলো, সেই পরিপত্রটি বাতিল করে দিল, সেজন্য তো আমরা আদালতে লড়ছি, আমরা আদালতে তো সেটা অ্যাপিল করেছি। অতএব ছাত্রদের তো অরিড হওয়ার কিছু নেই। তো সেই জায়গা থেকে ছাত্ররা আসলে যেহেতু আবার হাইকোর্টের রায়টি সম্পূর্ণভাবে আসেনি, ফলে ওরা এক জায়গায় অবস্থান নিল। কিন্তু তারপরে আমরা দেখলাম কি যে আপনার আজকে যখন যে সর্বশেষ যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে যে আসলে সরকারের দিকে বিষয়টি কিন্তু আবার নির্বাহী বিভাগের দিকে কিন্তু একটি চলে গেছে। সেটা হচ্ছে যে ইচ্ছে করলে সরকার সেটাকে পরিমার্জন অর্থাৎ সংযোজন বিয়োজন করতে পারে এবং মেধার ভিত্তিতে সেখানে যদি ওই কোটা সাফিসিয়েন্ট নাম্বার না পাওয়া যায় তাহলে সেটা নিয়োগ দিতে পারে। তাহলে বিষয়টি হচ্ছে যে এক পক্ষে ছাত্ররা যেই সংস্কারের কথা বলছিল সেটি তাদের বিষয়টি সরকার হাইকোর্ট যখন বাতিল করলো সেখানে পার্সু করছে। অন্যান্য দিকে রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও কিন্তু বিষয়টি বলেছেন যে ধৈর্য ধরো, যে আদালতে সেটা একটি ফয়সালা হবে। এখন আদালত আবার এসে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে, এবং আদালতও কিন্তু খুব আন্তরিকভাবে আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে ডেট কিছুটা আগিয়ে নিয়ে বুধবারে যেটি শুনানি হলো এবং শুনানি হয়ে স্থিতি অবস্থা জারি করলো। এখন স্থিতি অবস্থা জারি করার পরে মাসখানেকের জন্য যেটি করলো সেটির পরে এখন বেরিয়ে আসলো যে আসলে নির্বাহী বিভাগ ইচ্ছে করলে সেটাকে এটা করতে পারে, সংযোজন বিয়োজন করতে পারে। এখন সার্বিকভাবে যেটি দেখা যাচ্ছে এটার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষই কিন্তু একটা কনসেনসাস ডেভেলপ করেছে। ইভেন ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু বলছে একটা যৌক্তিক একটা সমাধানে পৌঁছানোর জন্য তাদেরও সেখানে একটা মত আছে। আজকে আমি দেখলাম যে সর্বশেষ আমাদের সংস্থাপন মন্ত্রী
উনিও বলেছেন যে আমিও পার্সোনালি মনে করি যে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার সুযোগ আছে, সংস্কার রিফর্মের কথা উনি বলেছেন। তো একটা কনসেনসাস যখন ডেভেলপ করে তখন তো আসলে এখন নির্বাহী বিভাগের দিকে চলে যায় বিষয়টি, যে নির্বাহী বিভাগ সেই বিষয়টিকে কিভাবে এখন ম্যাটেরিয়ালাইজ করবে। এখন এই ম্যাটেরিয়ালাইজ করার বিষয়টি হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ। তো সেই ম্যাটেরিয়ালাইজ করতে গেলে এখন একটি আইনি বিষয় এখানে আছে। আইনি বিষয়টা হচ্ছে এই, যেহেতু 1 মাসের জন্য স্থিতি অবস্থা দিয়েছে, এখন এই 1 মাসের মধ্যে কি হাইকোর্টের ওই রায় তো এটার অংশ, যেটি বলেছে যে নির্বাহী বিভাগ ইচ্ছে করলে তারা সংযোজন বিয়োজন করতে পারবে। এখন এই স্থিতি অবস্থায় থাকা অবস্থায় কি নির্বাহী বিভাগ আর কোনো কিছু এখানে করতে পারবে কিনা, সেই আইনি জটিলতা এখানে একটু আছে। তো যদি সেটি না থাকে তাহলে তো একটা কনসেনসাস আছে, যে এই কনসেনসাসটাকে আমলে নিয়ে আপনার সংশ্লিষ্ট যারা আছেন তারা সেখানে আগাতে পারেন। আমি বিষয়টি যেভাবে বুঝি আর কি, যে বর্তমান পরিস্থিতিটি এরকম ভাবে আছে আর কি। জি স্যার, আমরা আমাদের সঙ্গে আবু সাইদ খান আছেন, সমকালের উপদেষ্টা সম্পাদক, আমরা একটু তার কাছে যেতে চাই। জনাব আবু সাইদ খান, আজকে যারা আন্দোলনকারী রয়েছে তাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের এই যে কর্মসূচি দিয়েছে, তাছাড়াও বিভিন্ন রকমের আসলে গণমাধ্যমে বা তাদের বক্তৃতার মধ্য দিয়ে যে অবস্থান এসেছে সেটি হচ্ছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে, এবং তারা বলছে যে সরকার তার দায় এড়াতে আদালতকে সামনে রাখছে বা ব্যবহার করছে। আপনার মতামত? আচ্ছা, প্রথমত হচ্ছে যে সংকটটা কেন জিয়ে রাখা হয়েছে আমি এর রক্ত খুঁজে পাই না। 2018 সালে যখন আন্দোলন হয়েছিল তখন শিক্ষার্থীরা এর সংস্কার চেয়েছিল, কিন্তু সেটা না করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে সেখানে যেটা করা হলো কোটাটা তুলে দেওয়া হলো। এখানেই তো সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং যে কারণে এখন আদালতেও গড়িয়েছে। এই জায়গা থেকে আমার মনে হয় যে বিষয়টা সরকারের হাতেই ব্যাপারটা ন্যস্ত আছে। সরকার ইচ্ছে করলে এই সংস্কারটা করতে পারে এবং করাটাই সংগত, কেননা যে ভাবে 56 এটা করার মধ্য দিয়ে তো একটা জিনিস হচ্ছে যে আবার সেই জায়গাটাই উন্মুক্ত হয়ে গেল যে কোটা থাকবে না, কিন্তু কোটাটা তো কেউ থাকাটা তো সঙ্গতই, কেননা আদিবাসী পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, তো তাদের জন্য কিংবা প্রতিবন্ধী তাদের জন্য একটা কোটা তো অবশ্যই থাকাটা উচিত এবং এটা সংবিধান সম্মত, কেননা সংবিধানে রয়েছে যে অনগ্রসর মানুষদের জন্য সরকার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সেই সুযোগ সাংবিধানিক ভাবে রয়েছে, সেটা করা উচিত। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে সুযোগটা দেওয়া হয়েছিল, তো সেই সুযোগটাকে আবার টেনে নিয়ে তাদের নাতিপুতি পর্যন্ত করা, এটার কোনো আমি যুক্তি খুঁজে পাই না। সেটা মুক্তিযোদ্ধাদের সন্তানের এখানে এই সমস্যাটা, মানে এইটা যদি রাখা হতো তাহলে বোধহয় এই সংকটটা তৈরি হতো না। আর একটা হচ্ছে যে সেটা কেন 30% হবে, তো এটাও তো সঙ্গত ছিল না। এই জায়গাগুলো বিবেচনা করা দরকার এবং এইটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের প্রতিও জনগণের সঙ্গে একটা দূরত্ব তৈরির চেষ্টাও হয়েছে এই ভুল পদক্ষেপের জন্য। কেননা মুক্তিযোদ্ধারা তারা যুদ্ধ করেছিল দেশের স্বাধীনতার জন্য, মানুষের মাঝে একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য, তারা তো নিজেদের জন্য যুদ্ধ করেনি। তো এই জায়গাটা থেকে তো তারপরেও তারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছিল 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, তাদের জন্য অন্য সুযোগ সুবিধা সেগুলো নিশ্চয়ই দেওয়া উচিত। রাষ্ট্র সেই ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। যারা শহীদ হয়েছিল তো তাদের প্রতিও সরকারের দায় ছিল এবং সে দায়গুলো পালন করা দরকার ছিল। কিন্তু যেখানে মেধা বিষয়টা, যেখানে মেধার প্রতিযোগিতার ব্যাপার, সেখানে আমার মনে হয় এই ব্যাপারটা ঠিক হয় নেই। অতএব সেখানে মুক্তিযোদ্ধাদের 3 প্রজন্মকে এটা সম্প্রসারিত করার কোনো মানে নেই এবং পোষ্যকোটাও আর একটা অযৌক্তিক ব্যাপার আমার কাছে মনে হয়। যেমন আমি আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয়ে স্কুল আছে, তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলে মেয়েদেরকে সেই স্কুলে অগ্রাধিকার পাওয়া উচিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি এটা মেধাভিত্তিক প্রতিযোগিতার বিষয়, সেখানে এই অগ্রাধিকারটা এবং এই ধরনের কোটা প্রবর্তন করা যায় না। তো এই দৃষ্টিভঙ্গিটা দরকার, আমাদের সংবিধান সম্মত দৃষ্টিভঙ্গি নিয়েই একটা যৌক্তিক সমাধান দরকার। ছাত্ররা সেখানে শিক্ষার্থীরা, আন্দোলনকারী শিক্ষার্থীরা 5%-এর কথা বলেছেন, সেটা 5-এর জায়গা 10-12 হতেই পারে, কিন্তু সেই যৌক্তিক জায়গা উচিত 56% যে কোটা ছিল এখান থেকে সরকারের সরে আসা উচিত এবং সেই ব্যাপারে সরকার একটা ঘোষণা দিতে পারে, একটা কমিশন গঠন করতে পারে
তো এবং শিক্ষার্থীদের সাথে কথাও বলা দরকার। শুধুমাত্র আমরা যেটা দেখছি যে শিক্ষার্থীদের সাথে কথা না বলে কেবল পত্রিকার পাতায় কিংবা মিডিয়াতে বিবৃতি, পাল্টা বিবৃতি, এটা নিশ্চয়ই কাম্য হতে পারে না। এই ব্যাপারটা তাদের সঙ্গে কথা বলে একটা যৌক্তিক সমাধানে আসা উচিত। এবং এখানে সমস্যাটা হয়েছে যে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের প্রতি একটা আস্থার সংকট দেখা দিয়েছে, তারা বিশ্বাস করতে পারছে না। এই বিশ্বাস ফিরিয়ে আনার দায়িত্বটা সরকারের। জি, আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আপনার কথার মধ্য দিয়ে আসলে আপনার অবস্থানটাও আসলে পরিষ্কার হলো, বিশেষ করে কোটা সংস্কারের ক্ষেত্রে। তো আমরা আরেকটি বিষয়ে একটু আলাপ করতে চাই। আমরা আসলে এখন শাহবাগে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি, প্রথম অংশে আসলে আমরা এরকম একটি টাইটেল দিয়েছি, সেটাই নিয়ে আমরা আলাপ করতে চাই। স্যার, আজকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা তাদের সীমা লঙ্ঘন করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমন অভিযোগ এনেছেন, এবং সেই সাথে তিনি বলেছেন যে সড়ক অবরোধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছে ডিএমপির দিক থেকেও। আবার ওবায়দুল কাদের সেতুমন্ত্রী, তিনিও বলেছেন যে অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে কোটা সমস্যার সমাধান হবে। তো সব মিলিয়ে কি এখানে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব আপনি দেখতে পাচ্ছেন? না, দেখুন, একটা বিষয় যখন হয় তখন এটা তো একটা বিশাল মানে জমায়েত, তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর ছাত্ররা সেখানে উপস্থিত হচ্ছে। তো একটি ঘটনা যখন ঘটে তখন তো এটাকে কেন্দ্র করে অনেকেই থাকতে পারে যে তারা সেটার সুফল হয়তো তারা সরাসরি আন্দোলনে নেই, ছাত্ররাও বোধহয় সেটাই চাচ্ছে, সেজন্য ওরা সরাসরি হয়তো তারা সেখানে উপস্থিত নাই, কিন্তু যখন একটি ঘটনা সংঘটিত হয় তখন সেখান থেকে কিন্তু বিভিন্ন পক্ষ তাদের সুবিধা মতো বেনিফিট নেওয়ার চেষ্টা করে। তো এখন বিষয়টি হচ্ছে যে ছাত্রদের, আমার মনে হয় সাইদ ভাই একটা কথা ভালো বলেছেন যে একটা আস্থার সংকট। এই আস্থার সংকটটি আমাদের বিভিন্ন জায়গায় আছে বলেই আজকে মনে হয় ছাত্রদেরও যে এই তাদের কঠোর একটি অবস্থান আমরা লক্ষ্য করি। যে 18 সালের যে আন্দোলন, সেই আন্দোলনের পরে তারা তো এই অবস্থায় ছিল, এখন তারা দেখলো যে এই সময়ে এসে আবার এই বিষয়টি উঠে আসলো। এখন আস্থার সংকট যখন থাকে তখন আস্থার সংকট রিডাকশন মানে এটাকে কমিয়ে আনার জন্য তো আপনার বহুপাক্ষিক একটি ব্যবস্থা লাগে। এখন বহুপাক্ষিক যে গ্রুপগুলো আছে সবাই কিন্তু বলছে যে এটা রিফর্ম করার ক্ষেত্রে কিন্তু আমরা আর কোনো দ্বিমত দেখতে পাচ্ছি না। সেক্টর কমান্ডার্স ফোরাম, ওনাদেরও আমি বক্তব্য দেখলাম যে ওনারাও মনে করেন যে এটা রিফর্ম করা দরকার। এবং আপামর জনসাধারণ সেটা তো আছেই। যে আপনার ফ্রাস্ট্রেশনটা কোথায় জানেন? যে ফ্রাস্ট্রেশনটা হচ্ছে যে আসলে চাকরির বাজার আমাদের যে সরকারি চাকরি যা কিছু হয় অত খুব বেশি যে হয় তা তো নয়, যে যাই নিয়োগ হয় তো সেটা আসলে আমাদের গ্রাজুয়েটদের যাদেরকে আমরা তৈরি করছি সেই তুলনায় তো আসলে কম। পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টরও তো সেভাবে আসলে কর্ম সুযোগ তৈরি হয়নি। ফলে ফ্রাস্ট্রেশনটা কিন্তু ওগুলো থেকে তৈরি হয় যে জীবন এবং জীবিকা খুবই তো ইম্পর্টেন্ট, এটা সবাই তো চাইবে যে আমি একটি চাকরি বাকরি আমি করব এবং সেটার জন্য একটি ফেয়ার ওয়েতে হয়, সেটা সবাই চাইবে। তো এখন আবার পাশাপাশি দেখেন অন্যান্য বিষয়গুলো, যে এই যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো, যে দুর্নীতি যেভাবে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় যেগুলো বেরিয়ে আসছে, এখন পিএসসিরও যে অবস্থা দেখলাম যেভাবে একটা আস্থার সংকট তৈরি হচ্ছে, এই সব কিছুই কিন্তু যুব সমাজের মধ্যে, ছাত্রদের মধ্যে এক ধরনের প্রভাব তৈরি করে। তো সেই সমস্ত কারণেই এই যে আস্থার সংকটগুলো আমাদের সর্বত্রই বিরাজমান। তো এই আস্থার সংকট থাকার কারণে হয়তো ওরা এখনো আবার ঘোষণা দিয়েছে, কিন্তু আমার ধারণা যে যেহেতু একটি আপনার সরকার এখন কি ঘোষণা দিতে পারে আসলে যে এখন স্থিতি অবস্থা দিয়েছে 1 মাসের জন্য। এখন আমি এইটাই বলছি, এটা একটা আইনি পরিস্থিতি, সে আইনি ব্যাখ্যাটা আমার কাছেও আসলে নাই। যে 1 মাসের যে স্থিতি অবস্থা দিয়েছে, এই সময়কালে সরকার কি, হাইকোর্ট যেটি বলেছে আপনারা ইচ্ছে করলে বাড়ানো কমানো করে আপনারা রিফর্ম করতে পারেন, এই সময়কালে সেটা করতে পারে কিনা। এখন এই সময়কালে যদি আইনি সেই প্যাচটা যদি থেকে যায় তাহলে তো নির্বাহী বিভাগের পক্ষ ঘোষণা দেওয়া যে একটু জটিল পরিস্থিতি, একটু কঠিন হয়ে যায়। কিন্তু এই যে আমরা যদি বহুপাক্ষিক যে কনসেনসাস, এই বিষয়টার উপর যদি আমরা আস্থা রাখি, এটা ঠিক, আপনি কিন্তু ফিরে আসার সম্ভাবনা তো সবসময় থাকে। 18 সালে যেভাবে আন্দোলন করেছিল এভাবে আবার যখন উইথড্র হলো, আবার যখন ওরা ফিরে এসেছে এবং আবার আন্দোলন আদের ক্ষেত্রে তারা অনেক লড়েছে এবং একটা কনসেনসাস ডেভেলপ করেছে। যদি মাসখানেকের মধ্যে কোর্ট যেই আপনার নির্দেশনা দিয়েছে সেই আলোকে যদি একটি সমাধান না আসে, ফিরে আসার অপশন কিন্তু সবসময় আছে। কিন্তু এখন দেখতে হবে সার্বিকভাবে ওদের নিরাপত্তাও ভাবতে হবে আসলে, যে এই যে এটা তো ঠিক
যে ওখানে কি হচ্ছে, যে আপনার কত মানুষ ভুগছে, তাই না, কত রোগী, স্যার আপনার কাছে আমরা আসতে চাই, আমরা আবু সাইদ খানের কাছে আরেকবার যেতে চাই। সর্বদিক থেকেই তো মানুষ ভুগছে। এখন এগুলো কিন্তু আমলে নেওয়ার প্রয়োজনও আছে, সার্বিক ম্যাচুরিটি প্রদর্শনের বিষয় আছে আমার ধারণা, যে সেই দিক থেকে এখন আমি সাময়িক সময়ের জন্য একটু ক্ষান্ত দেওয়া মানে যে আমি একেবারে হেরে যাওয়া, আমি ওই কনসেনসাসটার উপরে আমি গুরুত্ব দিতে চাই। অতএব সেটাকে সামনে রেখে আমার মনে হয় শিক্ষার্থীরা যে একটু রিথিঙ্ক করতে পারে যে তাদের প্রোগ্রামগুলোকে কেন্দ্র করে। সেটি জনাব আবু সাইদ খান, ছাত্রদের আসলে রিথিঙ্ক করার জায়গাটা আছে কিনা বা তারা আসলে বাড়াবাড়ি করছে কিনা আপনার কি মনে হয়? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আদালত তো বলে দিয়েছেন যে সেই সুযোগ আছে, তারা সংস্কার করার সুযোগ আছে, অর্থাৎ 56 বার কোটা রাখতে হবে এমনটা না, এটাকে সংস্কার করা দরকার। তাহলে সরকারের পক্ষ থেকে কেন স্পষ্ট করে বলা হচ্ছে না যে তারা একটা কমিশনের মাধ্যমে কিংবা পার্লামেন্টে তারা একটা যৌক্তিক জায়গায় যাবেন? কিন্তু সরকার তো সেই ধরনের কথা বলছে না। আর একটা হলো সরকারের বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছে, তো সেই জায়গা থেকে তো সেই আস্থাটা ফিরিয়ে আনার, তরুণদেরকে আশ্বস্ত করার ক্ষেত্রে তো আমরা কোনো উদ্যোগ দেখি না। আমরা এটা যেটা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এবং স্পষ্ট করে তো তার বলা উচিত, এবং সে শিক্ষার্থীদেরও তো এক দফা এসছে, এবং সেটা তারা বলছে যে একটা কমিশন গঠন করে যৌক্তিক জায়গায় চলে আসা। তো সরকার যদি সেটাই চায় যে একটা যৌক্তিক সংস্কার যদি সরকার চায়, তাহলে সরকারের সেই ব্যাপারে তো হারাবার কিছু নাই, স্পষ্ট করে বলাই উচিত। আর ওরা তো আমাদেরই সন্তান, দেশের সন্তান, ওরা আগামী দিনে দেশের কর্ণধার হবে, দেশের হাল ধরবে। তো তাদের সঙ্গে কেন এই দূরত্ব, এবং তাদের প্রতি তো আস্থা থাকা দরকার। এবং হ্যাঁ, তরুণরা যখন রাস্তায় নামে তখন তো অনেক সময় সেই তারুণ্য তো বাদ মানে না, অনেক সময় অনেক ঘটতেই পারে বা অঘটন ঘটতে পারে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে লক্ষ্য করছি তারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে রোগীর গাড়িকে তারা যেতে দিচ্ছে, এবং তারা কোনো রকম হিংসাত্মক কার্যকলাপ করছে না। সেদিক দিয়ে আমি বরং এই তরুণ শিক্ষার্থীদের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল, আস্থাশীল, যে তারা যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে আন্দোলন পরিচালনা করছে। এবং আমরা আশা করি সরকার যারা দেশ পরিচালনা করবে তাদের কাছ থেকেও আমরা সেই দিকে আশা করি। এবং সেখানে এর ভিতর গন্ধ খোঁজা, রাজনীতির গন্ধ খোঁজা, ষড়যন্ত্রের তত্ত্ব আবিষ্কার করা, সেটা ঠিক না। বরং যা বাস্তব ঘটনা, তারা ক্ষোভ থেকে, তারা তাদের যন্ত্রণা থেকে, চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তারা এই কোটা বিরোধী মানে কোটা সংস্কারের আন্দোলনে তারা নেমেছে। অতএব এর ভিতর অন্য কেউ আছে কিনা, ষড়যন্ত্রকারীরা পিছনে আছে কিনা, এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আমার কাছে মনে হয় সঠিক না, তাতে দূরত্বটা বাড়িয়ে দেবে। ধন্যবাদ আবু সাইদ খান আপনাকে সিএসএম জনতন্ত্র গণতন্ত্রে যুক্ত হবার জন্য, এবং আপনার বক্তব্যের মধ্য দিয়ে আরো আসলে অনেক বিষয় উঠে এসেছে। বিশেষ করে আপনি একজন মুক্তিযোদ্ধা, সেদিক থেকেও আসলে এই কোটা আন্দোলনের পক্ষে আপনার যে মতামত সেগুলো আসলে বোঝা গেছে। এবং স্যার আপনার দিক থেকেও আপনি বলছিলেন যে চাকরির বাজারের যে অবস্থা সেটিও একটি কারণ আসলে। সেটা যেমন আছে আরো একটি কারণ, দেখেন যে যেই তালিকা যেটার উপর ভিত্তি করে এই কোটাগুলো তৈরি, সেগুলো তো ওয়েল ডিফাইন্ড না। সে ওয়েল ডিফাইন্ড না বলতে আমি কি বোঝাচ্ছি, একটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা আমরা কি দেখেছি, সেই অনেকগুলো সমীকরণ আসলে মেলানো আছে এবং ভাবনার বিষয় আছে। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমরা আবারও আলাপ করব যে আন্দোলন এবং আদালত এই যে মুখোমুখি একটা অবস্থান। দর্শক সাথেই থাকুন, বিরতির পরে এসে আমরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরো। দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এই পর্যায়ে আমরা আলাপ করতে চাই আন্দোলন এবং আদালত, তাদের যে মুখোমুখি অবস্থান। আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন তারা আসলে একটি আদালতে না গিয়ে বরঞ্চ নির্বাহী আদেশ তারা চায়, এবং তাদের এই দাবিটি এক দফা। এদিকে আজকে আদালত থেকে বলা হয়েছে যে কোটা থাকবে, সরকার হার পরিবর্তন করতে পারবে, কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আমাদের সঙ্গে জুমে যুক্ত হয়েছেন সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব। সৈয়দ মামুন মাহবুব, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই আপনার কাছে আসতে চাই এই ইস্যুতে। এই যে আন্দোলন এবং আদালত দুইজনের যে মুখোমুখি অবস্থান এবং এর সমাধান আসলে কিভাবে সম্ভব, কারণ শিক্ষার্থীরা বলছে রাজপথ তারা ছাড়বে না, তারা কিন্তু আগামীকালকেও
কর্মসূচি দিয়েছে। জি, ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আমি এই অ্যানালজিটাই মানতে রাজি না যে আন্দোলন আর আদালত মুখোমুখি। কারণ আদালত একটা রায় দিয়েছে, হাইকোর্টের একটা বেঞ্চ, যে কোটা প্রথা আবার বহাল রাখতে হবে। তার বিরুদ্ধে রাষ্ট্র নিজেই এই রায় সংক্ষুব্ধ হয়ে রাষ্ট্র বা সরকার আপিল বিভাগে আপিল করেছে এবং আপিল বিভাগ একটা স্থিতি অবস্থা দিয়েছে, অর্থাৎ কোটা বাতিলের যে সিদ্ধান্ত পরিপত্র সেইটার পক্ষেই। যদিও এখানে আমি মনে করি একজন আইনজীবী হিসাবে আদালত স্টে অর্ডার দিলে এরকম একটা জরুরি বিষয়, যেহেতু 18 সাল থেকে পরিপত্রটা কার্যকর আছে, আমার প্রায় 2 যুগের বেশি অভিজ্ঞতায় সাংবিধানিক আদালতে প্র্যাকটিসে এই ধরনের মামলায় সাধারণত স্টে হয়, পরবর্তীকালে চূড়ান্ত শুনানি যা হবে হবে। তো সুতরাং আমি এটা কোন অবস্থাতে মানতে রাজি না যে আদালত এবং আন্দোলন মুখোমুখি রাজপথ। না, এটি আসলে এই অর্থে যে কয়েকদিন ধরেই যখন আদালতের বিশেষ করে স্থিতাবস্থা দেওয়ার পরে যখন শিক্ষার্থীরা তাদের আন্দোলন বন্ধ করলো না এবং তারা এখনো পর্যন্ত বলছে যে সরকার তার দায় এড়াতে আদালতকে সামনে রাখছে বা ব্যবহার করছে, এবং সেই সাথে তারা বলছে যে যৌক্তিক সমাধান করে সংসদে বিল বা আইন পাশ করে নতুন পরিপত্র জারি করতে পারে সরকার। সেই অর্থে আসলে আমরা এটিকে বলেছি। ঠিক আছে, জি না, এখানে আমি আপনাকে বলি ছাত্রদের যে দাবি সেটি হচ্ছে যে গোটা কোটা ব্যবস্থারই একটা সংস্কার করে অনেকে, মানে আমি যেটুকু আপনাদের মতো মূল মিডিয়াগুলোতেই দেখেছি, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায়, তাদের বক্তব্য যে একমাত্র উপজাতি বা আমাদের যে আপনার প্রতিবন্ধী সমাজ আছে তাদের জন্য 5% বা সর্বোচ্চ 7%, 8% কোটা রেখে পুরা কোটা ব্যবস্থাটাই বাতিল করে মেধার ভিত্তিতে দেশে যারা প্রশাসনে আসবে, বিশেষ করে বিসিএস এ সেইখানে, তো তাদের জন্য সেই আন্দোলন তাদের কোর্টের বিরুদ্ধে না, তাদের আন্দোলন হচ্ছে সরকার এখানে একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসুক, এবং সরকার সেটা করতে পারে। আর আদালতের রায় অসন্তুষ্ট হয়ে আন্দোলনের খুব নিকট অভিজ্ঞতা আপনাদের নিশ্চয়ই আছে, আপনারাও তখন সাংবাদিকতায় ছিলেন বা ছাত্র অবস্থায় ছিলেন। আপনাদের মনে আছে 2013 সালে আজকের মাননীয় প্রধান বিচারপতি ঘটনাক্রমে কাকতালীয়ভাবে তখন যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের 1 নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান, এটা হাইকোর্টের মর্যাদা সম্পন্ন, সেখানে যখন কাদের মোল্লার যাবজ্জীবন দিল যুদ্ধ অপরাধী, তখন বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠীর মানুষ আন্দোলন করলো। ইমরান এইচ সরকাররা আরো তরুণরা মিলে গণজাগরণ মঞ্চ হলো আজকের এই শাহবাগে, এবং সেই গণজাগরণ মঞ্চের আন্দোলনের কাছে সরকার বাধ্য হলো আইন পরিবর্তন করে, অর্থাৎ ওই 1973 যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল অ্যাক্টের ছিল যে রাষ্ট্র কখনো আপিল করতে পারবে না, শুধুমাত্র আসামি পক্ষ পারবে। তো বাংলার দামাল ছাত্রদের এবং জনগণের ব্যাপক আন্দোলনের মুখে ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করল এবং পরবর্তীকালে কাদের মোল্লার ফাঁসি হল। কাজেই আন্দোলন সংগ্রাম এইটা সংবিধান সম্মত, আমাদের সংবিধানের 36, 37, 38-এ। আর বাংলাদেশ রাষ্ট্রের ডিএনএ হচ্ছে আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের জন্ম। সেই 1948 সালে 30 জানুয়ারি জিন্নার সেই কুখ্যাত বক্তৃতা উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান কার্জন হলে, এবং সেদিন 4টা তরুণ ছাত্র নো বলে প্রতিবাদ করেছিল, সেখান থেকে 52, 62, 71 এবং 90। তো এটি বরং আমি মনে করি আমাদের এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায় আমাদের ছাত্ররাই আমাদেরকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। সেই ছাত্রদের এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আমরা আসলে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মফিজুর রহমান। আপনার কাছে আসতে চাই, সৈয়দ মামুন মাহবুব যে কথাটি বলছিলেন, আদালত এবং যারা আন্দোলনকারী তাদের যে অবস্থান সেটির পক্ষে বিপক্ষে তিনি যুক্তি দিচ্ছিলেন। আপনার কি মনে হয় এই যে পার্সেন্টেজের কথা বলছে তারা বেঁধে দিচ্ছে ছাত্ররা, সেটি আসলে কতখানি যুক্তিযুক্ত, আর বা কি হওয়া উচিত আসলে যদি আসলে আমরা যৌক্তিক সংস্কার বলি? না, একটা বিষয় দেখুন না, আদালত তো তার নিয়ম মাফিক চলবে, তাই না? তো সেই নিয়মের মধ্যেই চলবে। যেটি 18 সালে পরিপত্র জারি করা হলো, সেই পরিপত্র যেহেতু আংশিকভাবে অ্যাড্রেস করেছে বিষয়টি এবং সম্পূর্ণভাবে কোটাটাকে তুলে দিয়েছে, অতএব এটি বুঝেই গেছে যে এটা যদি আদালতে যায় এটা টিকবে না। কারণ আমাদের সাংবিধানিক যেই মূল স্পিরিট, সমতার ভিত্তিতে
আপনার পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য ন্যায্যতা নিশ্চিত করা, সেই বিষয়টি তার ওখানে রক্ষিত হয়নি। ফলে যেহেতু এটা আদালতে গেছে, আদালত তার নিয়মতান্ত্রিকভাবে সংবিধানের সেই স্পিরিটের আলোকে ওনারা রায় দিয়েছেন। এখন রায় দিলে যেহেতু সরকারের পলিসি ডিসিশন সেটা ছিল, আবার সেই পলিসি ডিসিশনের কারণেই তৎকালীন সময়ে আন্দোলনকারীরা তারা উইথড্র করেছে, ফলে তারা দেখেছে যে তাদের যেই স্বার্থ সংরক্ষণের বিষয়টি সেটা আবার আদালতের রায়ের কারণে আবার হুমকির মুখে পড়ে কিনা। অতএব তারা তো তাদের মতো করে আন্দোলন করবে। অতএব তারা যেটাকে ন্যায্যতার বিষয় মনে করছে সেটা হচ্ছে যে, দেখুন যে ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা যেই সকল ডেটা বা কন্ডিশনের উপর ভিত্তি করে কোটা ব্যবস্থাটাকে দাঁড় করিয়েছি সেগুলো খুব বেশি ওয়েল ডিফাইন্ড না। প্রথমত যেমন আমরা যদি বলি যে 30% যে মুক্তিযোদ্ধা কোটা, এটা 30% কেন? এটা বাস্তবতার নিরিখে আমি দেখেছি 35 থেকে 39 এরকম 5টি বিসিএসের যে ডেটা, সেই ডেটাতে দেখা গেছে যে এটা 8.7% এরকম সংখ্যক পাওয়া গেছে। তাহলে যেটার বাস্তবে পাওয়া যায় না সেটা যদি আমি কিতাবে রেখে দেই এবং সেটা যদি আমার জনমানুষের নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে, তাহলে সেটা রেখে দিয়ে তো আমার আসলে সুবিধা হচ্ছে না। তাহলে সেটাকে তো আমি ইচ্ছে করি সেটাকে বাস্তব অবস্থার নিরিখেই সেটা নিয়ে আসতে পারি, বরঞ্চ একটা দূরত্ব তৈরি হচ্ছে, বরং একটা দূরত্ব তৈরি হচ্ছে, তাই না? সেটা প্রবলেম তৈরি করছে। তো সেটা একটা বিষয়। আবার দেখুন পিছিয়ে থাকা জনগোষ্ঠী, সেগুলো কিন্তু আমরা মোটা দাগে বলি, আমরা বলি কি যে আমাদের যে উইমেন ক্যাটাগরি, সেটা আমরা বলি যে একটা ক্যাটাগরি, আমরা এথনিক মানে আমাদের যারা এথনিক পিপল আছেন তাদেরকে একটা ক্যাটাগরি মনে করি। কিন্তু আমাদের সমাজে কিন্তু এর বাইরেও পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রচুর আছে, যাদেরকে আসলে সেই নৃতাত্ত্বিকভাবে অথবা আপনার যদি যে সামাজিক এবং সাংস্কৃতিক কন্ডিশন এবং তাদের যে অ্যাক্সেস টু প্রপার্টি, এই সমস্ত দিক বিবেচনায় কিন্তু সেই বিষয়টি আসলে কখনো অ্যানালাইসিস করা হয়নি। তো সেগুলো কিন্তু সামনে আসা উচিত। আবার ডিস্ট্রিক্টের যে বিষয়টি, সেটিও দেখেন যে এক ধরনের, যে আপনি কি জিওগ্রাফিক্যালি দেখবেন কোনো একটা পার্টিকুলার রিজিয়নে হয়তো খুব আপার ক্লাসের লোকজন থাকে, তাহলে ওখানে কেন কোটা দিতে হবে, তাই না? অতএব আসলে ডেমোগ্রাফিক প্রোফাইলের ভিত্তিতে এই কোটা নির্ধারণের বিষয়টি হওয়া দরকার। এখন কোটার কিন্তু মানদণ্ডগুলো আমাদেরকে ডিফাইন করা দরকার। সেই ডিফাইন করার যদি ওয়েল ডিফাইন্ড হয় তাহলে সেটা থেকে আপনি কোটাতে যাবেন। কিন্তু কোটা তো আপনাকে সাংবিধানিকভাবে, যেহেতু আপনার দায়িত্ব রয়ে গেছে রাষ্ট্রের সমতার ভিত্তিতে সবার মার্জিনালাইজ পপুলেশনের জন্য আপনার সমতা নির্ধারণ করার, কিন্তু এখন সেটি কত হবে সেটা তখনই একটা গ্রহণযোগ্যতার মাত্রা পায় যখন দেখা যাবে ওগুলো ওয়েল ডিফাইন্ড। এখন আমি যেটি প্রথমে বলছিলাম আপনাকে যে মুক্তিযোদ্ধা কোটা যেটা 30%, এটার দীর্ঘ সময় ধরে দেখা গেছে বাস্তবে পাওয়া যায় না। মুক্তিযোদ্ধার শ্রেষ্ঠ সন্তান, ওনাদের প্রতি জনমানুষের যাতে এই যে নবীন প্রজন্ম, তাদের জন্য কোনোভাবেই কোনো ধরনের এরকম ইমপ্রেশন ডেভেলপ না করে নেগেটিভ ইমপ্রেশন যে ওনারা দেশের জন্য প্রাণ দিয়েছেন বা ওনারা তাদের অনেক কিছু উৎসর্গ করেছেন, তো সেই জায়গায় তাদের প্রতি যদি নেগেটিভ ইমপ্রেশন ডেভেলপ করে তাহলে সেটা তো আমাদের আলটিমেটলি মুক্তিযুদ্ধের চেতনাকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করবে। এই বিষয়গুলোকে সামনে রেখে আসলে সেটাকে রেশনালাইজ করা দরকার এবং সেটা করতে গিয়ে এখন প্রক্রিয়াগত বিষয়টি কি হবে সেটি কিন্তু এখন সামনে চ্যালেঞ্জের বিষয়। এই প্রক্রিয়াকরণের বিষয়ে আমরা একটু সৈয়দ মামুন মাহবুব আপনার কাছে আসতে চাই। এই যৌক্তিক সমাধানের ক্ষেত্রে কি ছাত্রদের, নীতি নির্ধারকদের, সবার আসলে এক টেবিলে বসা উচিত কিনা, ছোট করে যদি বলেন। আমরা বিরতির সময়ে পৌঁছে গেছি। সমাধানটি আসলে যদি আসলে যৌক্তিকই করতে চাই তাহলে আসলে এক টেবিলে বসে করা উচিত কিনা, এটা অনেকেরই এ ধরনের মতামত আমরা শুনতে পাচ্ছি। একটা গণতন্ত্রের কয়েকটা পূর্ব শর্ত থাকে, ডিসকাশন, ডিবেট এবং ডিসেন্ট, আলোচনা, দ্বিমত, বিতর্ক, এবং এর মধ্য দিয়ে একটি সমাধানে পৌঁছায়। তো সেটির উদ্যোগ তো সরকারকে নিতে হবে, কারণ আমাদের সন্তানতুল্য ছেলেমেয়েরা তো আন্দোলন করছে তাদের ন্যায্য দাবিতেই। আর আমি ওই যে মুক্তিযুদ্ধের কোটা প্রসঙ্গে বললেন আমার পূর্ববর্তী বক্তা, আমি নিজে খুব গর্বিত যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো আমরা কোনোদিন, আমি এবং আমার বোন, আমরা কোনোদিন মুক্তিযুদ্ধের পরিচয় দিয়ে কোটা নিয়ে কোথাও সুযোগ সুবিধা নেওয়া, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে মুক্তিযোদ্ধাদের যদি সবচেয়ে বড় অপমান কোনোটা হয়ে থাকে তাহলে হচ্ছে এই যে চাকরি বাকরি বা এখন যেখানে আছে গ্রেড 3 গ্রেড 4-এ, অর্থাৎ ক্লার্ক, ঝাড়ুদার, দফাদার,
এগুলোতে মুক্তিযোদ্ধার সন্তানরা, তো আমি তো নিজেই 50 পার করেছি। আমার বাবা তখন তরুণ, 27-28 বছর বয়সে পাকিস্তানি গভর্নমেন্টের কর্মকর্তা হওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল লাখো লাখো মুক্তিযোদ্ধার সঙ্গে। কাজী মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়ার মূল দায়িত্ব, মূল কর্তব্য হচ্ছে আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা, গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখা। উনি যেটা বলছেন সাংবিধানিকে মুক্তিযোদ্ধাদের কোটা রাখার কোনো বিধান ইভেন জাতির জনক বঙ্গবন্ধু করেননি সংবিধানে। উনি বিশেষ কোটা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য, যারা ধরেন মুক্তিযুদ্ধের কারণে পরীক্ষা দিতে দেরি হয়েছে 1 বছর, বা মুক্তিযোদ্ধাদের যারা চাকরিরত অবস্থায় মুক্তিযুদ্ধে চলে গিয়েছিল তাদেরকে সম্মান দেওয়া, সেটা 1-2 বছর অ্যাডহক ভিত্তিতে থাকতে পারে। কিন্তু স্বাধীনতা 54 বছর 53 বছরের পর এই যে দরিদ্রদের নাতি নাতনিদের, কারণ এখন মুক্তিযোদ্ধার কোনো সন্তানের সরকারি চাকরিতে ঢোকার বয়স নেই, বাস্তবতা হচ্ছেই। আর তার চেয়েও বড় বিপদ হচ্ছে আমরা তো 53 বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা ঠিক করতে পারলাম না। আমার চেম্বারে, আমার ল চেম্বারে 20 থেকে 25টা মামলা প্রতি মাসে জমা হয়, নিষ্পত্তি হয়, আবার মামলা হয়, কেউ নাম কাটে, কেউ নাম তোলে। কাজে এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে একটি রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা, এগুলো করা ঠিক না। আর আপনি আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দ্বিতীয় অংশে। আমি শেষে বলি, ছাত্রদের দাবিটা সঙ্গে সরকার আলাপ করতে পারে। সরকারও আমাদের যেভাবেই হোক তারা বৈঠক করুক, আদালতের কাজ করবেন ওনারা। সরকারের ছাত্রদের দাবির কাছে ঠিক যেরকম 2018 সালে ওনারা মেনে নিয়েছিলেন, সেভাবে আরো কংক্রিট ফর্মুলা নিয়ে আসতে পারে। সরকার পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডেকে এই গোটা ব্যবস্থারই একটা চমৎকার আইন করতে পারে, স্টেক হোল্ডার সবার সঙ্গে কথা বলে। জি সেটি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সৈয়দ মামুন মাহবুব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পরে আমরা আলাপ করতে চাই কোটা নিয়ে রাজনৈতিক বাহাস এই ইস্যুতে। কোটা ইস্যুতে গরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ, বসে নেই সরকারের মন্ত্রীরাও। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছেন যে কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায় তারা। আবার বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ তৈরি হবে। এই নিয়ে জনপ্রশাসন মন্ত্রী আবার বলেছেন যে আপিল বিভাগের চূড়ান্ত নির্দেশনার আগে কোটা ইস্যুতে সরকারের কিছুই করার নেই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সাদিকুল আরিফিন। আপনাকে স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। স্যার, আপনি শুনছিলেন যে কোটা নিয়ে যে রাজনৈতিক বাহাস ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, এই রাজনৈতিক বাহাস আসলে এই আন্দোলনকে আসলে প্রভাবিত করতে পারবে কিনা, বা কেন প্রভাবিত করতে চাইছে? জি ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে রাজনৈতিক বাহাসের, বিশেষ করে আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নানাভাবে তাদের বক্তব্য দিচ্ছেন। এছাড়াও আরো অনেকেই সেই বিষয়গুলোতে নানান রকম বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যগুলো তাদের স্ব দলের মনোভাব থেকে তারা বলছেন, কিন্তু বাস্তবতা সেটা হলো আমাদের যে শিক্ষার্থীরা যারা অত্যন্ত আবেগপ্রবণ এবং যারা তারুণ্যের জায়গাটা থেকে তাদের যে বুঝ বা তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাটা থেকে তারা তাদের আন্দোলন করছে। একটা বিষয় খেয়াল করে দেখুন, এই আন্দোলনটি প্রথম দিক থেকে গতকালের আগ পর্যন্ত কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচিগুলো করছিল। গতকালকে থেকে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপ দেখলাম, এবং আজকেও যে ঘটনাগুলো দেখলাম, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই আন্দোলনকারীদের মধ্যে কিছু কিছু অসহিষ্ণু হয়ে উঠছে কেউ কেউ, আবার সরকারের পক্ষ থেকেও বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীও যেটা বলেছেন সেগুলোর বক্তব্যগুলো এগুলোর মধ্যে একটা প্রভাব রাখছে। যে জায়গাটায় খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো এই কোটা ব্যবস্থার বিষয়টিকে একটি শান্তিপূর্ণ সমাধান করা। ইতিমধ্যে হাইকোর্টের যে রায়টির একটা মূল অংশ এসেছে, সেখানে কিন্তু একটা ডাইরেক্টিভসও ইতিমধ্যে এসেছে যে সরকার ইচ্ছা করলে সংশোধন বা পরিবর্তনের বিষয়টি আনতে পারবেন। আবার মেধার কোটা পূরণ না হলে মেধার দিয়ে পূরণ করা হবে, এরকম একটা মূল অংশে কিছু ডাইরেক্টিভস কিন্তু ইতিমধ্যে এসেছে।
এখন যে আলোচনাগুলো ইতিমধ্যে হলো, সাংবিধানিক আলোচনা বা তাদের আন্দোলনের যৌক্তিকতা ইত্যাদি, এই সব মিলিয়ে যেটা হচ্ছে যে এটি একদিকে শিক্ষার্থীদের তাদের অনুভূত চাহিদার প্রেক্ষিতে তারা আন্দোলন করছে, আরেকদিকে রাজনৈতিক দলগুলো তাদের আলোকে তারা তাদের মতো করে দেখছে। এটা বরাবরই হয় যে বড় কোনো আন্দোলন হলে, বিশেষ করে ছাত্রদের আন্দোলন হলে, রাজনৈতিক দলগুলো আসলে সেটিকে আসলে ব্যবহার করতে চায় বা ক্যাশ করতে চায়। আমরা একটু স্যার, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটু অধ্যাপক ডক্টর মফিজুর রহমান আপনার কাছে আসতে চাই। এই যে রাজনীতিকরণের যে মানে প্রচেষ্টা, বা ধরুন গিয়ে বিরোধী দলের উপর দায় চাপানো, বা বিরোধী দলের আবার সেটিকে ক্যাশ করার একটা মনোভাব, কি মনে হয় এই আন্দোলনকে কি প্রভাবিত করতে পারবে? না, আন্দোলনকে প্রভাবিত করার বিষয় না। দেখেন, এই যে এত বিশাল ছাত্র সমাজ ওখানে নেমেছে, এদের কিন্তু একটা রাজনৈতিক আইডি যে নাই তা কিন্তু নয়। এরা তো সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই না? এদের কিন্তু রাজনৈতিক আইডি আপনি খুঁজে পাবেন। কিন্তু এই প্ল্যাটফর্মে ওরা এসছে ওদের নির্দিষ্ট একটি দাবি নিয়ে। এখন নির্দিষ্ট একটি দাবি নিয়ে আসলেও ওদের যে ডুয়াল আইডি সেটা কিন্তু হারিয়ে যায়নি। এরা তো বিভিন্নভাবেই কানেক্টেড। এদের মধ্যে অনেকেই আপনি আমাদের বৃহৎ রাজনৈতিক সংগঠনগুলোর সাথে হয়তো কানেক্টেড, সেটা পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন এরকম বড় একটি ডেমনস্ট্রেশন হয় এবং ওটা যখন সাফল্যের দিকে যায়, আমি যেটা বলছিলাম যে এটা মনে হচ্ছে যে এটা মেনে নেওয়া হয়েছে, কিন্তু জাস্ট এটা সময়ের ব্যাপার, যেটাকে কীভাবে ম্যাটেরিয়ালাইজ করা হবে। এখন এই ধরনের একটা আউটপুটের সবাই কিন্তু অংশীদার হইতে চাইবে। এই অংশীদার হইতে গেলে এখন দেখবেন যে আপনি বিএনপি বলবে যে আমরা পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছি, তার মানে আমরা এটার একটা অংশ। আবার অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারাও বলবে যে একটা যৌক্তিক সমাধান হোক, তারাও এটার অংশ। অতএব একটা বড় যখন সাকসেস সামনে আসে, তখন সেটা থেকে সবাই এই যে আপনার অংশ স্টেক হোল্ডাররা থাকে, বা ওই যে আপনার রাজনৈতিক যেই সংগঠনগুলো থাকে, তারা তাদের মতো করে একটু বেনিফিট নিতে চাইবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু রাজনীতির আরেকটা বিষয় সেটা হলো আমাকে যেটা সবচেয়ে বেশি ভাবায়, সেটা হলো যে মুক্তিযুদ্ধ, যেটি আমরা সবসময় বলেছি কি জনযুদ্ধ, তাই না? সেখানে আপামর জনসাধারণ, এদেশের শ্রমিক, কৃষক সবাই কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। কেউ হয়তো ফ্রন্টলাইনে করেছে, কেউ সেবা দিয়েছে, কেউ তথ্য দিয়েছে, বিভিন্ন দিয়েছে। রাজনৈতিক বিষয়টা আমার কাছে ওখানেই মনে হয় যখন আমরা মুক্তিযোদ্ধার তালিকা করতে গেছি। কারণ আসলে মুক্তিযোদ্ধা তো এই দেশে ব্যাপক সংখ্যক মানুষ, কারণ তারা বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে বিভিন্নভাবে যুদ্ধকে সহযোগিতা করেছে, হয়তো ফ্রন্টলাইনে যায় নাই সবাই। কিন্তু রাজাকারদের তালিকা যদি করা যেত, আমার মনে হয় সেটাই হতো একটা সীমিত পরিসরের তালিকা। তখন আপনি এই রাজাকারদেরকে যদি আপনি সম্পূর্ণভাবে করে যে কি তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে তারা কোনো কিছু পাবে না, অন্য সবাই সেটা পাবে, তখন সেটা আসলে রাজনৈতিক পরিধির বাইরে থাকতো। সেটি আমরা একটু এক কথাই শুনতে চাই ডক্টর সাদিকুল আরিফিন, আপনার কাছে আপনার কিছু সংযুক্ত করবার আছে কিনা? আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। এটা হলো, দেখুন, এই সরকার হলো গণতান্ত্রিক সরকার। এই সরকার সবসময়ই শিক্ষার্থী বান্ধব বলে আমি মনে করি। সেই আলোকে সরকারের উদ্যোগটি এখন যথাযথভাবে নিতে হবে। শিক্ষার্থীদের, আন্দোলনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠন যারা আছে, তাদেরকে সকলকে সাথে নিয়ে একটি যৌক্তিক সমাধানের দিকে এগোতে হবে। সেটি সংস্কারের মধ্যে দিয়ে হতে পারে। সমাধান চাই। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।